ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার সময় অনেক সময় কিছু ইন্টারেস্ট বা সুদ আমাদের দিতে হয়। তো ওই ইন্টারেস্টের ক্যালকুলেশন কিভাবে হয় সেটাই আজকের এই ক্লাসে বলবো। এছাড়া ক্রেডিট কার্ডের টোটাল সিস্টেম সম্পর্কে অনেকেরই কিছু মিসকনসেপশন থাকে, সেটাও আজকের এই ক্লাসে ক্লিয়ার করে দেবো। তো প্রথমেই বলি যে ওই ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয়। বোঝার সুবিধার জন্য আমি লাস্ট 2-3 মাসের আমার ক্রেডিট কার্ডের ট্রানজাকশনটা লিখেছি। কি লিখেছি? 25শে মে আমি 1000 টাকা খরচ করেছি। আমার কাছে হয়তো একটা ক্রেডিট কার্ড আছে, ওই ক্রেডিট কার্ডটা দিয়ে আমি বিভিন্ন ডেটে বিভিন্ন ট্রানজাকশন করেছি। 25শে মে আমি ট্রানজাকশন করেছি 1000 টাকা। 2রা জুন আমি খরচ করেছি 5000 টাকা। 7ই জুন আমি খরচ করেছি 7000 টাকা। 15ই জুন 6000 টাকা। 24শে জুন 10,000। 3রা জুলাই 4000। তারপর 10ই জুলাই 10,000। 14ই জুলাই 8,000। এরপরে আরো বিভিন্ন আছে, সেগুলোতে আমরা আর গেলাম না। এবার ক্রেডিট কার্ডের এই সিস্টেমে কি হবে, প্রত্যেক মাসে আমি যে খরচটা করছি মাসের মাথায় একটা নির্দিষ্ট ডেটে তার একটা বিল হবে। তো যে ডেটে বিল হয় সেই ডেটটাকে বলা হয় ডেট অফ সেটেলমেন্ট বা ডেট অফ বিল জেনারেশন। ধরলাম আমার ক্ষেত্রে এই ডেট অফ সেটেলমেন্টটা হলো 9 তারিখ। এবার আমি যদি জুলাই মাসের 9 তারিখে সেটেলমেন্টটা দেখি, সেক্ষেত্রে কি হবে, জুলাই মাসের 9 তারিখ যে সেটেলমেন্টটা হচ্ছে সেই সেটেলমেন্টে টোটাল যে অ্যামাউন্ট দেখাবে সেটা হলো 10ই জুন থেকে 9ই জুলাই পর্যন্ত। কি বললাম এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। সাপোজ 9ই জুলাই আমার সেটেলমেন্ট হচ্ছে, মানে বিল জেনারেট হচ্ছে, তো সেক্ষেত্রে আমার আগের মাসের 10 তারিখ মানে জুনের 10 তারিখ থেকে জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত টোটাল যে আমি ট্রানজাকশন করেছি সেই হিসাবটা দেখাবে। তো 10ই জুন থেকে 9ই জুলাই পর্যন্ত আমি কত খরচ করেছি, এই যে 10ই জুনের পরে আমি 15 তারিখ খরচ করেছি, 24 তারিখ খরচ করেছি, আর তার পরের মাসে গিয়ে 9 তারিখের আগে আমি 3 তারিখে খরচ করেছি। তাহলে আমি টোটাল খরচ করেছি কত, 6 আর 10 16 আর 4 20, 20,000 টাকা। তাহলে আমার জুলাই মাসের 9 তারিখে যে বিলটা জেনারেট হবে তাতে টোটাল অ্যামাউন্ট কত দেখাবে, 20,000 টাকা। এই যে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে, এই টোটাল অ্যামাউন্টটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। এখন আমাকে এই 20,000 টাকাটা পরিশোধ করতে হবে। এই 20,000 টাকা পরিশোধ করার জন্য ব্যাংক আমাকে কিছুদিনের সময় দেয়। কদিনের সময় দেয়? নর্মালি 10 থেকে 20 দিন পর্যন্ত সময় দিতে পারে। ধরলাম আমার ক্ষেত্রে এই সময়টা হলো 15 দিন। আমার বিল জেনারেট হয়েছে 9 তারিখে, তার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স পরিশোধ করার টাইম হচ্ছে 15 দিন। তার মানে আমাকে 9 এর পরে 15 24, 24 তারিখের ভেতর এই 20,000 টাকাটা পেমেন্ট করতে হবে। ওই যে 24 তারিখ লাস্ট ডেট, ওই ডেটটাকে বলা হয় ডিউ ডেট। বিল জেনারেট করার পরে যে তারিখের ভেতর আমাকে পেমেন্ট করতে হয় বা পরিশোধ করতে হয় সেই ডেটটাকে বলা হয় ডিউ ডেট। তো আমার ক্ষেত্রে জুলাই মাসের ডিউ ডেট কত, 24শে জুলাই। তার মানে হলো এই 20,000 টাকা আমাকে 24শে জুলাইয়ের ভেতর পরিশোধ করতে হবে। এবার আমি ধরলাম যে 24শে জুলাইয়ের আগেই হয়তো 20 তারিখেই আমি ওই 20,000 টাকা পেমেন্ট করে দিলাম। তো সেক্ষেত্রে আমার শুধুমাত্র 20,000 টাকা জমা দিলেই হয়ে যাবে, আর কোনো এতে এক্সট্রা চার্জ দিতে হবে না। আমার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে সেটা যদি আমি ডিউ ডেটের আগেই পরিশোধ করে দিই, সেক্ষেত্রে শুধুমাত্র ওই অ্যামাউন্টটা পেমেন্ট করলেই হয়ে যাবে। এক্সট্রা আর কোনো চার্জ বা লেট ফাইন বা ইন্টারেস্ট কিচ্ছু দিতে হবে না। কিন্তু যদি এই ডিউ ডেটের পরে গিয়ে আমি পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার অনেক রকমের গল্প আছে। ইন্টারেস্ট দিতে হবে, লেট ফি দিতে হবে, ফাইন দিতে হবে, তার সাথে জিএসটি অ্যাড হবে, আরো বিভিন্ন রকম চার্জ বিভিন্ন সময় থাকে। তো কি বললাম, আমি 24 তারিখের আগে পেমেন্ট করে দিলে শুধুমাত্র 20,000 পেমেন্ট করলে আমার লেটার চুকে গেল। এইবার আমি ধরলাম যে আমি এই 20,000 টাকা পেমেন্টটা 24 তারিখের আগে দিতে পারলাম না, 24 তারিখের পরে কোনো ডেটে গিয়ে আমি হয়তো পেমেন্ট করলাম। ধরলাম আমি 28 তারিখে গিয়ে পেমেন্ট করছি, এই 20,000 টাকার পেমেন্টটা আমি 28 তারিখে গিয়ে করতে চাইছি। তো সেক্ষেত্রে আমাকে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে। এই 28 তারিখে যখন আমি পেমেন্ট করতে যাব তখন দেখবো ওখানে একটা টোটাল বিল জেনারেট হয়ে গেছে। সেই বিলে 20,000 টাকা রয়েছে, তার সাথে ইন্টারেস্ট, তার সাথে লেট ফি, তার সাথে ফাইন, তার সাথে জিএসটি। যখন আমি 24 তারিখের পরে গিয়ে পেমেন্ট করতে যাবো তখন ওই ইন্টারফেসে দেখবো এই সবগুলো রয়েছে। 20,000 টাকা তো রয়েছেই, তার সাথে ইন্টারেস্ট দিতে হবে, লেট ফি দিতে হবে, ফাইন দিতে হবে, জিএসটি দিতে হবে, সব। এবার এই ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হবে সেটা প্রথমে আসি। ইন্টারেস্টের আলাদা ক্যালকুলেশন, লেট ফির আলাদা ক্যালকুলেশন, ফাইনের আলাদা ক্যালকুলেশন, জিএসটির আলাদা ক্যালকুলেশন। প্রথমে দেখি ইন্টারেস্ট ক্যালকুলেশন কিভাবে হবে। ইন্টারেস্ট এখানে আমাদের সরল সুদের হারে ক্যালকুলেট হয়। ম্যাথে আমরা পড়েছি সরল সুদ সমান সমান PRT/100, ওই ফর্মুলায় ক্যালকুলেট হয়। PRT/100 এই ফর্মুলায় আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। এই সূত্রের ভেতর পিটা কি আসল, আরটা কি সুদের হার, টিটা কি সময়। এইবার এইখানে অনেকেরই একটা মিসকনসেপশন থাকে যে এই পি মানে কোনটা, এই পি মানে আমার যে ব্যালেন্সটা রয়েছে এইটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এইটা তাহলে 20,000,
আর মানে সুদের হার কত? ধরলাম আমার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের সুদের হার হলো 3%, তাহলে এখানে হবে 3। আর টি মানে হচ্ছে সময় বলতে কতদিন আমার লেট হলো। 24 তারিখ ডিউ ছিল, 28 তারিখে আমি পেমেন্ট করছি, তাহলে 4 দিন লেট, তো সেই হিসাবে টি হয়তো 4 দিন। এবার এটা ক্যালকুলেট করলে কত হবে? 20,000 ইন্টু 3 ইন্টু 4/100, মানে টোটাল 2400 টাকা। তো 2400 টাকা আমাকে হয়তো সুদ দিতে হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি এই 2400 টাকা সুদ দিতে হয় না। আর এর ক্যালকুলেশনও এতটা সিম্পল না। এখানে ক্যালকুলেশন কিভাবে হয়? এই যে আমি আর 3% এর কথা বললাম, 3% হচ্ছে আমার সুদের হার, এটা হলো মান্থলি ইন্টারেস্ট। আমরা যখন ক্রেডিট কার্ড নিই তখন হয়তো বলা হয় যে 1% বা 2% বা 3% সুদের হার। এই 1% বা 2% বা 3% এগুলো হলো মান্থলি রেট, কিন্তু এই সুদ যে ইন্টারেস্ট, এই সুদটা যে ক্যালকুলেট হয় সেটা হলো দিনের ইন্টারেস্ট রেট হিসাবে, মানে ডেলি ইন্টারেস্ট রেট। এবার এই ডেলি ইন্টারেস্ট রেট কিভাবে আসে? আমাদেরকে মান্থলি ইন্টারেস্ট রেট কত বলেছি? ধরলাম 3%, তাহলে মান্থলি ইন্টারেস্ট রেট 3% হয় এক মাসে 30 দিন বা 31 দিন বা 28 দিন, তাহলে একদিনের ইন্টারেস্ট কত হবে? 3কে 30 বা 31 বা 28 দিয়ে ভাগ করে দিতে হবে। কিন্তু না, এখানেও অ্যাকচুয়ালি ওইভাবে হয় না। এক মাসে 3%, তার মানে বছরে কত পার্সেন্ট? 3 বারো 36%। মান্থলি ইন্টারেস্ট যদি 3% হয়, বছরের হিসাবে 36%, বছরে 365 দিন, তাহলে 365 দিনে 36%, একদিনে কত? 36% বাই 365। তো 3% যদি বলা হয় মান্থলি ইন্টারেস্ট, সেক্ষেত্রে 3 ইন্টু 12 বাই 365 সমান সমান 36/365%। এইটা হচ্ছে আমার সুদের হার। এই যে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা এই যে আর এর কথা বলেছে, এই আর মানে হলো বছরের ইন্টারেস্ট রেট বাই 365। মান্থলি ইন্টারেস্ট যেটা বলবে সেটার সাথে আমি 12 গুণ করে দেবো, তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট পেয়ে যাবে। এই অ্যানুয়াল যে ইন্টারেস্ট রেট, এটাকেই বলা হয় অ্যানুয়াল পেমেন্ট রেট বা এপিআর। এই জায়গাটায় অনেকেরই মিসকনসেপশন থাকে। ক্রেডিট কার্ড নেওয়ার সময় হয়তো দেখে যে 1% বা 1.5% ইন্টারেস্ট রেট, সেটা দেখেই ক্রেডিট কার্ড নিয়ে নেয়, কিন্তু অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশনটা হয় এই হবে। ধরলাম আমি 1.5% ইন্টারেস্ট রেট আমার লেখা আছে, তাহলে যখন ইন্টারেস্ট ক্যালকুলেট হবে তখন 1.5% মান্থলি, তাহলে বছরে কত? 1.5 ইন্টু 12 মানে 18%। এবার বছরে 18% হলে ডেলি ইন্টারেস্ট রেট 18/365 কত পার্সেন্ট? তো এখানে আর এর ক্ষেত্রে এইটা হলো আর বা ইন্টারেস্ট রেট। এইবার আমি আসলের কথাটা বলি। আসল এখানে আমি 20,000 টাকা টোটাল লিখেছি, কিন্তু আসলের ক্যালকুলেশন টোটাল 20,000 হয় না। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা আমি খরচ করেছি, প্রত্যেকটা আলাদা আলাদা আসল, ক্যালকুলেশনটা একবারে হয় না। আমি এই যে খরচ করেছি 15 তারিখে 6,000 টাকা, তো 6,000 টাকার কত সুদ হচ্ছে সেটা এই ফর্মুলা দিয়ে আলাদা ক্যালকুলেট হবে। তারপর 10,000 টাকা খরচ করেছি, 10,000 টাকায় কত সুদ হচ্ছে সেটা আলাদা ক্যালকুলেশন হবে। 4,000 খরচ করেছি, 4,000-এ টোটাল কত সুদ হচ্ছে সেটাও আবার আলাদা ক্যালকুলেশন হবে। ইন্টারেস্ট ক্যালকুলেট করতে গিয়ে এই যে তিনটে আসলে তিনটে আলাদা আলাদা ক্যালকুলেশন হবে। তো পি এর ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? পি এর ক্ষেত্রে একটা হবে 6,000, 10,000 আর 4,000। এই তিনটে আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে। এই প্রত্যেকটার ক্ষেত্রেই আর সেম, এই আরটা দিয়ে আমাদের ক্যালকুলেট হবে। তাহলে পি আর হলো, তাহলে তিনটে ক্যালকুলেশন হবে। এবার আসে টি এর ব্যাপার। টি মানে আমরা এখানে বুঝছিলাম যে যতদিন পরে পেমেন্ট করছি সেইটা, কিন্তু না, অ্যাকচুয়ালি 4 দিন হবে না। এই টিটাও প্রত্যেকটা আলাদা আলাদা অ্যামাউন্টের জন্য আলাদা আলাদা রকম। এখানে সময় বলতে বোঝায় যে আমি প্রথম যখন পেমেন্ট করেছিলাম, মানে প্রথম যে খরচটা করেছি, ধরলাম এই পি 6,000 এর ক্ষেত্রে, তো 6,000 যেদিন খরচ করেছি, তারপর এই 6,000 টাকাটা আমি কবে পেমেন্ট করতে চাইছি? 28 তারিখ। আমি 28 তারিখ পেমেন্ট করছি, এর মানে কি আমি এই 6,000 টাকাটাও শোধ দেবো, 10,000 টাকাটাও শোধ দেবো, 4,000 টাকাটাও শোধ দেবো। তো এই 6,000 টাকাটা আমি কবে শোধ দিতে চাইছি? 28 তারিখে। তাহলে 15 তারিখের পরে 28 তারিখ, টোটাল কতদিন হলো? এই এতদিন এইখানে গুণ হবে। তো 15ই জুন থেকে 28শে জুলাই কতদিন হয়? 15ই জুন থেকে কাউন্ট হবে। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 16 দিন। জুন মাসে 16 দিন আর জুলাইয়ের 28 দিন, 16 আর 28 44 দিন। তো এই যে 6,000 টাকা, এই 6,000 টাকার ইন্টারেস্ট কত দিনের জন্য হবে? 44 দিনের জন্য। 4 দিন কিন্তু হবে না, তাহলে এর জন্য কত? 44 দিন। ঠিক একইভাবে আমি এই যে 10,000 টাকাটা খরচ করেছিলাম, এই 10,000 টাকার ইন্টারেস্ট আলাদা করে ক্যালকুলেট হবে। তার জন্য কি পি 10,000 আর হচ্ছে এই সেম ইন্টারেস্ট রেট থাকবে। সময় কত? টিটা কত? টিটা হচ্ছে 24শে জুন থেকে 28শে জুলাই পর্যন্ত কতদিন হচ্ছে সেইটা। তো কতদিন হবে? 24, 25, 26, 27, 28, 29, 30, 7 দিন। জুন মাসে 7 দিন আর জুলাই মাসে 28 দিন। 28 আর 7 35।
35 দিন। তো এই 10,000 টাকার সুদ হিসাবে সময় কত? 35 দিন। ঠিক একইভাবে আমি এই যে 4,000 টাকা খরচ করেছিলাম, তো এই 4,000 টাকার হিসাবে কত হবে? 4,000 টাকা খরচ করেছি 3 তারিখ, আমি পেমেন্ট করছি 28 তারিখ। কতদিন গেল? 26 দিন। এই 3 তারিখটা ধরে করতে হয়। তো 3, 4, 5, 6 করে 28 তারিখ পর্যন্ত 26 দিন আসে। তো এর ক্ষেত্রে টি আসবে 26 দিন। এবার এইটা টোটাল যোগ করলে যে সুদটা হবে সেইটা আমাকে এখানে দিতে হয়। তো ইন্টারেস্ট কিভাবে হবে? প্রথম 6,000 টাকার, তো 6,000 গুণ, তার মানে পি হচ্ছে 6,000 আর কত? 36% বাই 365। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে পার্সেন্টেজটা তুলে দিলাম, তাহলে 36/365 ইন্টু টাইম কত? 44 দিন। 44 দিন কিভাবে আসলো? 15 জুন থেকে 28 জুলাই পর্যন্ত টোটাল 44 দিন। এটা হলো 6,000-এর ওপর এই ইন্টারেস্ট। এবার 10,000-এর উপর ইন্টারেস্ট কত হবে? 10,000 ইন্টু সুদের হার কত? 36/365 ইন্টু সময় কত? 35। এইবার আরো একটা জিনিস আছে, পিআরটি লিখেছি এখানে বাই 100, তার মানে ইন্টু 1/100। এটাতেও তাই, ইন্টু 1/100। তো 6,000 গেল, 10,000 গেল। এবার 4,000-এর জন্য কত সুদ হবে? 4,000 গুণ 36/365 ইন্টু কতদিন? 26 দিন ইন্টু 1/100। এইটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট। এবার এটা ক্যালকুলেট করে যদি আমি যোগ করে দিই, তিনটেই যদি যোগ করে দিই সেক্ষেত্রে কত হয়? এটা টোটাল করলে আসবে 609 টাকা 56 পয়সা। আমরা নর্মাল যে ক্যালকুলেশন করছিলাম সেখানে আসলে 2400 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে সুদ যেটা আসবে সেটা হলো 609 টাকা 56 পয়সা। তো ডিউ ডেটের পরে পেমেন্ট করলে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হবে সেটা আশা করি বোঝা গেল। এবার শুধুমাত্র ইন্টারেস্ট তো হয় না, এর সাথে সাথে লেট ফি যোগ হয়। লেট ফি কত? লেট ফিটা ডিপেন্ড করে আমার কত টাকা ডিউ রয়েছে। টোটাল আমার 20,000 টাকা ডিউ রয়েছে। নর্মালি একটা রেঞ্জ হলো 10,000 থেকে 25,000 পর্যন্ত ডিউ থাকলে 950 টাকা লেট ফি। তো লেট ফি হিসাবে কত? 950 টাকা, আমি ধরলাম 950 টাকা। এরপরে আরো যোগ থাকে ফাইন। ফাইন হয়তো আরো 50-60 টাকা নিল। কোনো ব্যাংকের ক্ষেত্রে ফাইন নেয়, কোনো ব্যাংকের ক্ষেত্রে ফাইন নেয় না। এই ফাইনটা লেট ফির ভেতরেই অনেক সময় জুড়ে দেয়। তো যাই হোক, আমি ফাইনটা ধরলাম 50-60 টাকা, ধরলাম 50 টাকাই। তো আমার মেইন হচ্ছে 20,000 টাকা, তারপরে 609 টাকা 56 পয়সা ইন্টারেস্ট, লেট ফি হিসাবে 950 টাকা, ফাইন হিসাবে 50 টাকা। 20,000-এর পরে এই যে টোটাল অ্যামাউন্টটা 609 প্লাস 950 প্লাস 50 মানে কত হবে? তাহলে 20,000 প্লাস 1,609 টাকা 56 পয়সা, এর ওপরে আবার 18% জিএসটি দিয়ে টোটাল যে অ্যামাউন্ট হবে সেটা আমাকে পেমেন্ট করতে হবে। কি বললাম? 20,000 টাকা তো রইলো, এরপরে এই টোটালটা যোগ করে যে ভ্যালু আসে তার উপর আবার 18% জিএসটি অ্যাড হয়। এটা করলে মোটামুটি আসবে 20,000 প্লাস 1,900 টাকা। তার মানে আমাকে 21,900 টাকা ফাইনাল পেমেন্ট করতে হবে। 24 তারিখের ভেতরে দিলে আমার শুধু 20,000 টাকা পেমেন্ট করলে হয়ে যাচ্ছিল। তারপরে গিয়ে আমি যদি 28 তারিখ পেমেন্ট করি আমাকে টোটাল 21,900 টাকা পেমেন্ট করতে হবে। তো ক্রেডিট কার্ডের ক্যালকুলেশন হচ্ছে এইরকম। এই 28 তারিখে না দিয়ে যদি আমি আরো পরে দিই তো সেক্ষেত্রে ক্যালকুলেশন তো এরকমই হবে, শুধুমাত্র ডেটে এখানে আরো এক্সটেন্ড হয়ে যাবে। 28 তারিখ হলে এখানে 44 দিন হলো, যদি সেটা 30 তারিখ হয় তাহলে এখানে 46 দিন হয়ে যাবে, এখানে হয়ে যাবে 37 দিন, এখানে হয়ে যাবে 28 দিন। তারপরে পেমেন্ট করতে গেলে আরো ডেট যোগ হয়ে যাবে, এইভাবে পুরোটা কন্টিনিউ হবে। এইবার আমি এই ক্যালকুলেশনে দেখলাম যে ইন্টারেস্টের পরে একটা লেট ফাইন বা লেট ফি যোগ হয়। এই লেট ফিটা কেন যোগ হচ্ছে? আমার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে তার ভেতর আমি কিছুই এই 24 তারিখের ভেতর পেমেন্ট করিনি, তার জন্য এখানে একটা সিস্টেম দেওয়া আছে যে আমার যে ডিউ ডেট তার ভেতর একটা মিনিমাম পেমেন্ট যদি আমি করি সেক্ষেত্রে আর লেট ফিটা লাগে না। এই অ্যামাউন্টটা হলো 5%। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে আমার যে টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা হবে তার 5% যদি আমি ডিউ ডেটের আগে পেমেন্ট করে রাখি, মিনিমাম 5% যদি ডিউ ডেটের আগে পেমেন্ট করে রাখি সেক্ষেত্রে আমার আর লেট ফাইন দিতে হবে না। তো আমাদের ক্ষেত্রে 20,000 টাকা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এর 5% কত হয়? 1,000 টাকা। ওই 1,000 টাকা যদি আমি 24 তারিখের আগে মিনিমাম পেমেন্ট করে রাখি, মানে পরিশোধ করে রাখি, তাহলে আমাকে আর পরে গিয়ে লেট ফি দিতে হবে না। তো মিনিমাম আমি যে পেমেন্টটা করতে চাইছি সেটাকেই বলা হয় মিনিমাম ডিউ। কি বললাম? আমি আরো একবার বলি, আমার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা আছে তার 5%, অর্থাৎ সেটাকেই বলে মিনিমাম ডিউ। এই মিনিমাম ডিউ অ্যামাউন্ট এটা যদি আমি মিনিমাম পেমেন্ট করে রাখি সেক্ষেত্রে আমার আর লেট ফি দিতে হয় না। 20,000 টাকার 5% 1,000 টাকা। আমি যদি 24 তারিখের আগে অন্তত 1,000 টাকাও পেমেন্ট করে রাখি সেক্ষেত্রে আমার আর পরে গিয়ে লেট ফি দিতে হবে না। এইবার এইখানে আরেকটা সিচুয়েশন আছে, আমি 24 তারিখের আগে অল্প কিছু পেমেন্ট করে রাখলাম। ধরলাম আমি 24 তারিখের আগে 17 তারিখ
15,000 টাকা পেমেন্ট করে রেখেছি। কি বললাম? 17 তারিখে আমি 15,000 টাকা পেমেন্ট করে রেখেছি। আমার আউটস্ট্যান্ডিং ডিউ 20,000, আমি 17 তারিখে পেমেন্ট করেছি 15,000। 17 তারিখে যদি আমি 1,000 টাকাও পেমেন্ট করতাম সেক্ষেত্রে আমার লেট ফি আর লাগতো না। এবার আমি 1,000 টাকার বেশি পেমেন্ট করেছি, কত? 15,000 পেমেন্ট করে দিয়েছি। তাহলে আমার পেমেন্ট বাকি রইলো কত? আরো 5,000। এই 5,000 আমাকে সময় দেবে আমি যাতে 24 তারিখের ভেতর পেমেন্ট করে দিই। এখন ধরলাম আমি এই বাকি যে 5,000 টাকাটা সেটা আমি 24 তারিখের ভেতর পেমেন্ট করতে পারলাম না, তারপরে গিয়ে পেমেন্ট করলাম। তো 24 তারিখের পরে আমি ধরলাম 29 তারিখে গিয়ে পেমেন্ট করছি। 15,000-এর পরে আমার আরো যে 5,000 পেমেন্ট বাকি রয়েছে সেটা আমি 29 তারিখে গিয়ে দিতে চাইছি। তো সেক্ষেত্রে ওই 5,000 টাকার ওপরে ইন্টারেস্ট, লেট ফি, ফাইন, জিএসটি এই সমস্ত কিছু অ্যাড হবে। 24 তারিখের আগে যদি আমি 20,000 পেমেন্ট করে দিতাম তাহলে আর এগুলো কোনো কিছু অ্যাড হতো না। কিন্তু যেহেতু আমি ফুল পেমেন্ট করিনি, 15,000 পেমেন্ট করেছি, মানে পার্সিয়াল পেমেন্ট করেছি, সেক্ষেত্রে আমার বাকি যে অ্যামাউন্ট আছে সেটা তো দিতেই হবে। তার সাথে সাথে ইন্টারেস্ট, লেট ফি, ফাইন, জিএসটি এই সব কিছু দিতে হবে। তো 29 তারিখে গিয়ে আমি যখন পেমেন্ট করব তখন কি হবে? তখন আমার আসল হিসাবে 5,000 টাকা তো দিতেই হবে, তার সাথে ইন্টারেস্ট। এবার এই ইন্টারেস্ট ক্যালকুলেশন অনেকের মনে হবে যে আমি তো 15,000 পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমার ইন্টারেস্ট 5,000-এর উপর হবে। কিন্তু না, ইন্টারেস্ট 5,000-এর উপর তো হবেই, তার সাথে সাথে এই অ্যামাউন্টের উপরেও হবে। কি হবে? আগের যে ক্যালকুলেশনটা করলাম ওই ক্যালকুলেশন হিসাবে 17 তারিখ পর্যন্ত ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। কি বললাম? আগে যে ক্যালকুলেশনটা করলাম সেই হিসাবে 15 তারিখ, 24 তারিখ, 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ইন্টারেস্টের ক্যালকুলেশন হবে। আমি একটু লিখি, 6,000, 10,000 আর 4,000 এর ওপর প্রথমে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে 17 তারিখ পর্যন্ত। তো 6,000-এর ওপর আর কত রেট অফ ইন্টারেস্ট? 3% বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেই ইন্টারেস্ট কত হয়ে যাবে? 3 × 12, 36/365। তাহলে 36/365 ইন্টু ডে কত, মানে সময় কত? 15ই জুন থেকে 17ই জুলাই। যে ডেটে আমি পার্সিয়াল পেমেন্ট করছি প্রথম দিন থেকে সেই ডেট পর্যন্ত। তো 15ই জুন থেকে 17ই জুলাই কদিন হয়? জুন মাসে 16 দিন, এখানে 17 দিন, 7 × 6 = 13, 33 দিন। তাহলে এখানে টাইম আসবে কত? 33। 10,000-এর ক্ষেত্রে কি হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 ইন্টু সুদের হার কত? 36/365 ইন্টু সময় কত? 24 তারিখ থেকে এই 17 তারিখ পর্যন্ত। জুন মাসে 24 তারিখ থেকে 7 দিন থাকলো, আর হচ্ছে এখানে 17 সাথে 24 দিন, তাহলে এখানে 24। তারপর 4,000-এর ক্ষেত্রে 4,000 ইন্টু 36/365 ইন্টু এখানে টাইম কত? 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। কদিন হয়? 15 দিন, তাহলে 15 দিন। 17 তারিখ পর্যন্ত এই ইন্টারেস্টটা প্রথমে ক্যালকুলেট হবে। এরপরে আলাদা ইন্টারেস্ট, সেটা কি? 17 তারিখে আমি 15,000 পেমেন্ট করে দিয়েছি, আরো পরে থাকলে কত? 5,000। এবার এই 5,000-এর ওপর ক্যালকুলেট হবে। তাহলে 5,000-এর ওপর সেই সুদের হার কত? 36%। তাহলে 36/365 ইন্টু টাইম কত? 17 তারিখের পরে কবে পেমেন্ট করতে চাইছি? 29 তারিখ। কদিন হলো? এবার এর ক্ষেত্রে টাইমটা 17 তারিখের পরের দিন থেকে কাউন্ট হবে, মানে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 12 দিন। 17 তারিখের পরে 18 তারিখ থেকে এই ডেটটা কাউন্ট হবে, তো এখানে 12 দিন। এই হচ্ছে টোটাল ইন্টারেস্ট। এবার এইগুলো সব যোগ করে দিতে হবে। যোগ করলে কত আসে? এটা আসে 550 টাকা 35 পয়সা। এই টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেট করলে আসে 550 টাকা 35 পয়সা। তো ইন্টারেস্ট হিসাবে এখানে 5,000-এর পরে কত দিতে হবে? 550 টাকা 35 পয়সা। এবার আমি যেহেতু মিনিমাম অ্যামাউন্টের বেশি পেমেন্ট করে দিয়েছি সেক্ষেত্রে আমার আর লেট ফি, ফাইন লাগবে না, কিন্তু এই জিএসটিটা দিতে হবে। তাহলে আমাকে কত দিতে হবে? 5,000 প্লাস 550 টাকা 35 পয়সা ইন্টু 18% জিএসটি। এটা করলে মোটামুটি আসে 649 টাকা, 649 টাকা 42 পয়সা। এটা টোটাল করলে কত আসে? 5,649 টাকা 42 পয়সা। আমি 24 তারিখের আগে 15,000 পেমেন্ট করে দিয়েছি। 24 তারিখের পরে গিয়ে 29 তারিখ পেমেন্ট করতে হলে আমাকে 5,000 পেমেন্ট না করে 5,000-এর জায়গায় 5,649 টাকা 42 পয়সা এইটা পেমেন্ট করতে হবে। তাহলে আমার টোটাল কত গেল? 15,000 প্লাস 5,649, মানে 20,649 টাকা 42 পয়সা। তো ইন্টারেস্টের ক্যালকুলেশন এইভাবে হবে। 24 তারিখের আগে যদি আমি ফুল পেমেন্ট করে দিই আমার আর ইন্টারেস্ট, লেট ফি, ফাইন, জিএসটি কিচ্ছু দিতে হবে না। ডিউ ডেটের পরে গিয়ে যদি আমি ফুল পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে একটা ইন্টারেস্টের ক্যালকুলেশন, ডিউ ডেটের আগে কিছুটা পার্সিয়াল পেমেন্ট করলাম, তারপরে ফুল পেমেন্ট বাকিটা পরে গিয়ে করলাম, সেক্ষেত্রে এই ক্যালকুলেশন। এবার আমি যদি এখানে ছোট্ট একটা কেস স্টাডি দেখি সেক্ষেত্রে কি হবে? আমি পার্সিয়াল পেমেন্ট করেছিলাম, তারপর 29 তারিখ গিয়ে ফুল পেমেন্ট করলাম। আমার টোটাল ইন্টারেস্ট দিতে হলো কত পার্সেন্ট? 5,649 প্লাস 15,000, টোটাল 20,649 টাকা 42 পয়সা বাই যদি আমি 20,000 করি, তাহলে এখান থেকে আমার পার্সেন্টেজ আসে 3.5
3.25%। এই অ্যামাউন্টের 3.25% এটা বেশি, তার মানে আমাকে এক্সট্রা অ্যামাউন্ট সুদ হিসাবে দিতে হচ্ছে কত, 3.25%। আমি ক্রেডিট কার্ড নেওয়ার সময় দেখেছিলাম কত, 3%, আমাকে 3% সুদ দিতে হবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি দিতে হচ্ছে কত, 3.25%। আর আগের এক্সাম্পলটা যদি দেখি সেখানে কত হয়েছিল, সেখানে মোটামুটি 21,600 সামথিং মতো হয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তো এইটা বাই যদি আমি 20,000 করি, আমাকে কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে 8%। আমি সুদের হার দেখেছিলাম কত, আমার 3%, অ্যাকচুয়ালি দিতে হচ্ছে কত, 8%। তো সব থেকে ভালো হচ্ছে যে ডিউ ডেট তার আগেই পেমেন্ট করে দেওয়া, তাহলে এই সমস্ত পার্সেন্টেজের চক্করে আর আসবেই না। তো ইন্টারেস্টের ক্যালকুলেশন আশা করি বোঝা গেল। এবার এই ক্রেডিট কার্ডের সিস্টেম সম্পর্কে কিছু রিয়েল ফ্যাক্ট আমি বলি। এই যে আমি 24 তারিখের ভেতর পেমেন্ট করতে পারছিলাম না, তার মানে কি 24 তারিখের পরে আমার এটা ডিউ পড়ে গেল। এবার আমার মতন ভারতে যত মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রত্যেকেরই কিছু না কিছু ডিউ থাকে, সবার না থাকুক, কিছু মানুষের তো থাকে। তো যাদের যাদের ডিউ রয়েছে সেই সবার ডিউ একসাথে যোগ করলে ভারতে যতজন ক্রেডিট কার্ড ব্যবহার করে তাদের ভেতর যার যার ডিউ রয়েছে সেই টোটাল অ্যামাউন্ট যোগ করলে যে ভ্যালুটা আসে সেটাকেই বলা হয় ক্রেডিট কার্ড ডেপ্ট ইন ইন্ডিয়া। কি বললাম, আমার হয়তো কিছু ডিউ রয়েছে, ডিউ ডেটের আগে আমি হয়তো ফুল পেমেন্ট করতে পারিনি, তাহলে যে ডিউটা রয়েছে আমার মতন আরো বিভিন্ন লোকের ডিউ রয়েছে, ভারতের ভেতর সবার এই ডিউটা যোগ করলে টোটাল যে অ্যামাউন্টটা আসে সেটাকেই বলা হয় ক্রেডিট কার্ড ডেপ্ট ইন ইন্ডিয়া। দিন দিন ভারতে এই ডেপ্টের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। একটা স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট বলে যে 2019 সালের মার্চ মাসে ক্রেডিট কার্ড ডেপ্ট ছিল 90,000 কোটি টাকা, মানে এই শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টে বাকি রয়েছে 90,000 কোটি টাকা। এই অ্যামাউন্টটাই 2023 সালের মার্চ মাসে গিয়ে হয়ে যায় 2 লক্ষ কোটি টাকা, আর 2024 সালের মার্চে গিয়ে অ্যামাউন্টটা হয়ে যায় 2,70,000 কোটি টাকা। মানে ভারতের মানুষজন ক্রেডিট কার্ড ব্যবহার তো করছে, কিন্তু তাদের সব মিলিয়ে 2,70,000 কোটি টাকার অ্যামাউন্ট তারা এখনো পে করেনি। এবার সবাই যদি এই পেমেন্টটা করে দেয় তাহলে ব্যাংকের 2,70,000 কোটি টাকা এই অ্যামাউন্টটা তো আসবেই, এর সাথে সাথে ইন্টারেস্ট আসবে, লেট ফি আসবে, ফাইন আসবে, জিএসটি আসবে, সবকিছু আসবে। সেই হিসাবটা তো ধরাই হয় না। আর এর পেছনে মেইন যে কারণ সেটা হলো এখনকার মানুষজন না বুঝেই ক্রেডিট কার্ড ব্যবহার করে, বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশনের ভেতর ক্রেডিট কার্ড ব্যবহার করাটা একটা তাদের ক্রেজ হয়ে গেছে। তো যাই হোক, সেই বিষয়ে আমরা গেলাম না। বর্তমানে ভারতে প্রায় 10 কোটি মতন ক্রেডিট কার্ড ব্যবহার হয়, আর টোটাল প্রায় 6 কোটি লোকের কাছে ক্রেডিট কার্ড রয়েছে, মানে 6 কোটি লোক মিলে টোটাল 10 কোটি ক্রেডিট কার্ড ব্যবহার করে। অন অ্যান এভারেজ 2 জন লোকের কাছে 3টে ক্রেডিট কার্ড পাওয়া যায়। তো যাই হোক, এইরকম ক্রেডিট কার্ড সম্পর্কে আরো অনেক বিষয় আছে, যদি মনে করো যে সেগুলো জানতে হবে আমাদের কমেন্ট করে বলো, পরে একটা ভিডিও বানিয়ে সেগুলো বলে দেবো। তো যাই হোক, আশা করি ক্রেডিট কার্ডের পুরো সিস্টেম সম্পর্কে বুঝতে পেরেছো। এর পরেও যদি ক্রেডিট কার্ড নিয়ে কোনো রকম ডাউট বা কোনো রকম কনফিউশন, কোনো রকম প্রশ্ন নিজেদের মনে থাকে কমেন্টে জানিও, সেগুলো আলাদা ভিডিও বানিয়ে বলে দেবো। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরে ক্লাসে গিয়ে।